আমার 97 এর দিকে যখন আমার জনম জনমটা রিলিজ হয়, সেই জনম জনমের সময় আমার প্রথম চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আমার ভালোবাসা সত্যি যদি হয় তোমাকে ফিরে আসতে হবে। জনম জনমে শাবনাজ ছিল, আমিন খান ছিল। জনম জনমের গানগুলি না আমার কাছে খুব ভালো লাগে। তোমাকে দেখলে একবার একদিন আয়ু বাড়ে। আমার ওস্তাদ ছিলেন শ্রদ্ধেয় রানা নাসির। ওনার হাত ধরেই আমার চলচ্চিত্রে আসা পরিচালক হিসেবে। ওনার অনেকগুলো ছবিতে আমি সহযোগিতা পরিচালক ছিলাম। জনম জনমে আমার সাথে সহযোগী পরিচালক ছিল শাহাদাত হোসেন লিটন, এ সময় হিট ডিরেক্টর। লিটন আর আমি কিন্তু একই স্কুলের ছাত্র ছিলাম। একই স্কুলের ছাত্র বলতে বোঝাচ্ছি, আমার এবং লিটন দুজনেরই ওস্তাদ ছিল রানা ভাই। রানা ভাইয়ের ওস্তাদ ছিল আবার দেওয়ানজি। তখন না এই পরম্পরাটা খুব মানা হতো, গুরু শিষ্যের এই বিষয়টা। জনম জনম ফার্স্ট বেবির বিষয়টি একটু অন্যরকম। আমার প্রথম যে বেবিটা ছেলে, আমার মনে আছে, ওকে যখন হঠাৎ কখনো বাইরের দুধ খাওয়ানোর প্রয়োজন পড়তো, সেই দুধে কোন চিনি ব্যবহার করতে হবে, বাজারে সাধারণ চিনি খাওয়ানো যাবে না, আমি বাইরের ছোট প্যাকেট চিনি ওইটা মিক্স করে খাওয়াতাম ফার্স্ট বেবি। তো এটা আমরা অনেক যত্ন নিয়ে বানিয়েছিলাম। আমাদের বিষয়টা ছিল যে আমরা একটা খুব ভালো চলচ্চিত্র নির্মাণ করব। আমার সাথে ওতপ্রোতভাবে সেই চলচ্চিত্রে জড়িত ছিল শাহাদাত হোসেন লিটন, সহযোগী পরিচালক হিসেবে, বর্তমানের বিখ্যাত চলচ্চিত্রকার। আমার ওস্তাদ রানা ভাইও খুব ওতপ্রোতভাবে জড়িত ছিল। জনম জনমে শাবনাজ ছিল, আমিন খান ছিল। জনম জনমের গানগুলি না আমার কাছে খুব ভালো লাগে। একটা গানই বাকি ছিল, আমাদের সমস্ত শুটিং হয়ে গেছে। খোকন ভাই ডান্স ডিরেক্টর, খুব মেধাবী নৃত্য পরিচালক। তো আমরা ঝর্ণা স্পটে শুট করছি। তো তখন হঠাৎ করে ওখানে বাবু ভাই আসলেন, খুব স্বনামধন্য ওই সময়ের নৃত্য পরিচালক, কিংবদন্তি। বাবু ভাই কিছুক্ষণ দেখে বললেন, খোকন আমি একটু কয়েকটা শট নিই। খোকন ভাই বললেন, হ্যাঁ ওস্তাদ আপনি নেন, অসুবিধা নেই। তো একটি শট নিতে গিয়ে, শটটি অনেক লম্বা, সেই ক্রেনে, তখন ম্যানুয়ালি ক্রেন ধরে তুলতে হতো, কম নামছে, হ্যাঁ, একটা গাছের গুড়ির উপরে শাবনাজ নামছে, তারপরে আমিন খান এক টেক, 2 টেক, 3 টেক, 4 টেক, সব এনজি হচ্ছে। 3-4 টেক এনজি হওয়ার পরে এখন শুট পিকচার নেগেটিভে একটা ক্যানে 400 ফিট থাকে প্লাস মাইনাস। আমার তো ধারণা যে ওটা প্রায় 100-র কাছাকাছি কম বেশ এক একটা শট, এক ক্যান শেষ। আমাদের হাতে টার্গেট ছিল 3 ক্যান দিয়ে আমরা শুটিং শেষ করব। ঠিক আছে, প্রোডাকশন ম্যানেজার দৌড়ে আসছে, ওস্তাদ এটা তো লাস্ট নেগেটিভ রানিং। আমি বললাম যে আরো 2-3টা ক্যান জোগাড় করো, পিকচার নেগেটিভ জোগাড় করো। সাধারণ একটি কাজ হয়েছিল। আমি শুধু বলতে চেয়েছিলাম, এটা বোঝাতে চাচ্ছিলাম যে তখন পারফেকশনের জন্য একজন ডিরেক্টর, একজন আর্টিস্ট, যে সময়ে শ্রম মেধাটা বিনিয়োগ, এটা কিন্তু খুব কম লক্ষ্য করা যায়। জনম যখন রিলিজ হয়, যে সময়টা 96-97, ঠিক ওই সময়টা হঠাৎ অকস্মাৎ কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে খুব বাজে একটা সময় চলে আসে। এরকম অবস্থা কিন্তু আমাদের চলচ্চিত্রের ইতিহাসে কিন্তু কখনো ঘটেনি। সেটা হচ্ছে যে ঠিক তার আগের সপ্তাহে
সালমান শাহ সুইসাইড এবং কিংবদন্তি পর্যায়ের হিরো এবং সালমান শাহ যে এত জনপ্রিয় এটা বোঝা যায় সালমান শাহ মৃত্যুর পরে আরো প্রচন্ড। অলরেডি তার প্রভাব একটা পড়া শুরু হয়েছিল, ঠিক ওরকম সময় আমাদের জনম জনমটা রিলিজ হয়। তো একটা বছরের মতো এরকম অবস্থা যায়। এই সময়টাতে কিন্তু আমি জিম থেকে কিন্তু একটু দূরে সরে আসি, দূরে সরে এসে টেলিভিশন নাটক নির্মাণ, লেখালেখি এইদিকে মনোযোগটা দিই। তখন বেশি প্রচুর নাটক নির্মাণ করি। তবে সাম্প্রতিক সময়ে আমার একটা ডকু মুভি যা ছিল অন্ধকারে, এটি আসলে মুক্তিযুদ্ধ করে নির্মিত, এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে গেল। প্রথম ধাক্কাটা, অবক্ষয়টা শুরু হয় যেটাকে আমরা সবাই বলি চলচ্চিত্রে অশ্লীলতা। এই অশ্লীলতা যখন ঢোকে তখন কিন্তু অনেক শিল্পী উঠিয়ে নেয় নিজেদের। প্রদর্শনের মাধ্যম কিন্তু এখন আরো অনেক মাধ্যম তৈরি হয়েছে। এখন কিন্তু মানুষ তার হাতে ডিভাইসে মুভি দেখে। কার করে সারা পৃথিবীর মানুষকে বলতে ইচ্ছে করে আমার হৃদয়কে আমি খুঁজে পেয়েছি, হৃদয়কে আমি ভালোবাসি। এবং পৃথিবীর বিভিন্ন দেশে বেশ কিছু বছর আগে থেকে বড় বড় মুভি, বড় বড় বিগ বাজেটের অনেক বড় বড় মুভি, লো বাজেটের মুভিও, ইন্ডি মুভিও কিন্তু এখন এই ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু রিলিজ হচ্ছে এবং একটা বড় দর্শক কিন্তু এখন এই ওটিটিতে ঢুকে গেছে। তার মানে হচ্ছে একটা জেলাতে যদি একটি করে সিনেপ্লেক্স থাকে তাহলে কিন্তু মানুষ দেখতে যাবে। আপনার এই রুমালটা আমার কাছে ছিল, অনেক যত্ন করে রেখেছিলাম, এখন আর এটার কোনো প্রয়োজন নেই। আমার মার সাথে সিনেমা হলে ছবি দেখতে গেছি, মার পাশে বসে দেখেছি। তখন অবশ্য বিনোদনের প্রধান মাধ্যমটা ছিল কিন্তু চলচ্চিত্র। সেই মুখোশ থেকে শুরু করে পরবর্তী অগ্রযাত্রায় আমরা কিন্তু অনেক ভালো ভালো কাজ কিন্তু আমরা করেছি, আমরা পেয়েছি। আমাদের পূর্বসূরি যারা আছে তারা উপহার দিয়ে গেছেন। আমরা এই যে আজকাল একটা ছবি একটু ভালো হলেই বলি না যে খুব নান্দনিক ছবি। 70-80 দশকের ম্যাক্সিমাম চলচ্চিত্রই কিন্তু নান্দনিক হতো, শিল্প সমৃদ্ধ হতো। আস্তে 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 অবস্থার পরিবর্তন হওয়া শুরু করে। এর সাথে অনেক বিষয় জড়িত, ওইটা নিয়ে কথা বলতে গেলে এটা একটা এপিসোড হয়ে যাবে। চলচ্চিত্র নির্মাণ করি, এটা কাদের জন্য? এটা হচ্ছে দর্শকদের জন্য। দর্শকরা যদি সেই চলচ্চিত্র না দেখেন তাহলে কিন্তু সেটা সার্থকতা নেই। আমি দর্শকদেরকে বলবো যে আপনারা বাংলাদেশের চলচ্চিত্র দেখুন এবং প্রেক্ষাগৃহে এসে ছবি দেখুন এবং সপরিবারে দেখুন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।